Hello everyone, before I start the class, please make sure whether I am audible or not. আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করেন। তোমরা যারা যারা ক্লাসটা দেখছো একটু প্রথমে কনফার্ম করে দাও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তারপর আমরা ক্লাসটি শুরু করতে পারি। হ্যালো, okay, fine, sound clear bhaiya, thank you for informing. So we can start the class now. আচ্ছা, তো আমাদের ইংরেজি তোমরা জানো যে সবাই আমাদের হচ্ছে গিয়ে মিশন টেস্ট ওয়ান শট কোর্স চলমান শিকর একাডেমির পক্ষ থেকে ফ্রি ভ্যালু প্রোভাইড করছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার এইচএসসি 26 ব্যাচের যাদের পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা, তাদেরকে আমরা অনেকগুলো ফ্রি ক্লাসেস অফার করছি যাতে করে তারা তাদের প্রস্তুতিকে আরো বেশি গুছিয়ে নিতে পারে এবং যারা অন্তত পাস করতেছে তারা পাস করতে পারে এবং যাদের সর্বোচ্চ মার্ক পাওয়ার লক্ষ্য তারা সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা একটি ইংরেজি ক্লাস আগে নিয়েছিলাম প্রথম পত্র পরীক্ষার আগে এবং ইতিমধ্যে অনেক কলেজেরই প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। আগামী পরীক্ষাগুলো দ্বিতীয় পত্রে হবে। তো দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আমাদের ইংরেজি বেশ কয়েকটা ক্লাস হবে, তার মধ্যে আজকে একটা ক্লাস এবং এই ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্রে রাইটিং পার্টের একটা তোমাদেরকে সুন্দর গোছানো সাজেশন দেওয়া হবে, যে সাজেশন থেকে কমন পড়ার চান্স অনেক অনেক বেশি। দ্বিতীয়ত মডিফায়ার নিয়ে আমাদের অনেকগুলো কনফিউশনাল প্রশ্ন থাকে, আমরা কনফিউজড হয়ে যাই, কিছু প্রশ্ন থাকে খুবই খুবই আমাদেরকে লাইক উই হ্যাভ টু লাইক স্ট্রাগল আ লট টু আনসার অল অফ देम। তো আমরা ওই বিষয়গুলো কভার করব এবং আর্টিকেলের কিছু খুবই গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করে দেওয়া যাক। তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ। তো আমরা আজকের সাজেশনটা দেখে নিই তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য। দেখো, আমরা বিফোর উই provide the suggestion we have to look after what is the mark distribution of the writing part of English second part. দেখো, ইংরেজি সেকেন্ড পার্টে রাইটিং পার্টের মধ্যে 40 মার্ক আসবে, তার মধ্যে ফর্মাল লেটার এবং ইমেলে থাকবে 8 মার্ক, রিপোর্ট রাইটিং এ থাকবে 8 মার্ক, প্যারাগ্রাফ রাইটিং এ থাকবে 10 মার্ক এবং ফ্রি রাইটিং এখানে ফ্রি লেখাটা আসলে ক্রস হয়ে গেছে, ফ্রি রাইটিং কম্পোজিশনে থাকবে আর 14 মার্ক। এই হচ্ছে আমাদের রাইটিং পার্টের সাজেশন, রোড ম্যাপ এবং হচ্ছে গিয়ে মার্ক ডিস্ট্রিবিউশন। তো প্রতি বছর এবং প্রায় সব সময় কিন্তু আমরা রিপিটেড কোশ্চেন দেখে থাকি, বিশেষ করে রাইটিং পার্ট গুলোতে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কিছু কমন বিষয় পড়ে যাই সেক্ষেত্রে কমন পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো আমরা প্রথম ফর্মাল লেটারের একটা সাজেশন দেখে নিব, ঠিক আছে? আমরা বিস্তারিত আলোচনা করব না, তোমরা খুব ফার্স্ট সাজেশনটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। ফর্মাল লেটারের জন্য আমরা বেশ কয়েকটা ফর্মাল লেটারকে রেখেছি, বেশ কয়েকটা না, একটু বেশি দেখা যাচ্ছে, বাট যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি এখানে লেটার কিন্তু খুব বেশি না। আর ফর্মাল লেটারকে তোমরা কিন্তু ইমেল হিসেবে ইউজ করতে পারো। ফর্মাল লেটার, ফর্মাল ইমেল প্রায় সেম কন্টেন্ট থাকবে রাইটিং এর মধ্যে, বাট একটু ফরম্যাটটাকে চেঞ্জ করে দেবে। আশা করি তোমরা ইতিমধ্যে লেটার লেখার যে ফর্মাল লেটার লেখার নিয়মটা কিংবা ইমেল লেখার নিয়মটা জানো। তো এগুলোকে তোমরা ফর্মাল লেটারে লিখতে পারবে, আবার সেম ভাবে ইমেলে লিখতে পারবে। দুইটার জন্য কিন্তু সাজেশনটা একই, সেম। তো দেখো, ওপেন এ ডিবেটিং ক্লাব, ইংলিশ ডিবেটিং ক্লাব অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব হতে পারে। আর এখানে যেগুলো রয়েছে আমরা একটা ফরম্যাটে সবগুলো জায়গায় লিখতে পারবো। কলেজের মধ্যে লাইব্রেরি ফ্যাসিলিটি বৃদ্ধি করার জন্য, লাইব্রেরি স্থাপন করার জন্য, কিংবা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করার জন্য, তারপর হচ্ছে স্মার্ট বোর্ড ইনস্টল করার জন্য, স্থাপন করার জন্য, তারপর মাল্টিমিডিয়া সিস্টেম ক্লাসরুম স্থাপন করার জন্য। এগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা পরীক্ষা দেখা যায় আসতে, ঠিক আছে? তোমরা যদি এগুলো কভার করে যাও, কভার বলতে একটা ফরম্যাট দেখে যদি তোমরা যাও যে কিভাবে লিখতে হবে, একটু বুদ্ধি খাটালে কিন্তু তোমরা কমন ফেলতে পারবে। আর সচরাচর ইমেল এবং হচ্ছে গিয়ে ফর্মাল লেটার কিন্তু আমাদেরকে নিজেদের আয়ত্ত থেকে লিখতে হয়। তোমরা যদি একটু চোখ বুলিয়ে যাও ওগুলো থেকে, আশা করি তোমরা কমন পাবে। তারপরে এখানে বেশ কয়েকটা রয়েছে, তোমরা হচ্ছে গিয়ে সবগুলোকে স্ক্রিনশট দিয়ে নাও। তবে এর মধ্যে কিছু রয়েছে একটু বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় তোমরা একটু এগুলো একটু বেশি দেখে যেতে পারো। যেমন টু রিটার্ন বোরোয়েড বুক একটা, টু নো অ্যাডমিশন প্রসিডিউর দুইটা,
টু অ্যারেঞ্জ রিলিফ গুডস ফর ফ্লাড অ্যাফেক্টেড পিপল। এই তিনটে একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো বিগত বছরগুলোতে খুব বেশি আসতেছে, তোমরা একটু নজর দিয়ে যেতে পারো এগুলোর উপরে। আমরা সামনে এগিয়ে যাই। রিপোর্ট রাইটিং রয়েছে, খুব বেশি রাখা হয়নি, 1 2 3 4 5 6 7টার মতো রাখা হয়েছে, এবং এই সবগুলো কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। আমরা এগুলো একটু বিস্তারিত আলোচনা করব না, তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে বাসায় বসে কভার করে ফেলতে পারো। আমরা জাস্ট সামনের দিকে মুভ অন করছি। প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং আসলে এখানে অনেকগুলো দেখতে মনে হচ্ছে, বাট আমরা প্রথম পত্র পরীক্ষা কিন্তু এখানে অনেকগুলো কভার করে ফেলেছি, ঠিক আছে? তো প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে কিন্তু আমি আসলে সবগুলো রেখেছি। তো সেই ক্ষেত্রে প্রথম পত্রের পরীক্ষা যেহেতু শেষ, তোমাদের এখান থেকে অনেকগুলো প্যারাগ্রাফ ইতিমধ্যে কভার হয়ে গিয়েছে, বাকিগুলো তোমরা নিজেরা কভার করে নিতে পারো। তো এখানে যেগুলো রাখা হয়েছে সবগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো থেকে যদি আমরা ধারণা নিয়ে যাই পরীক্ষা আমরা ঠিকঠাক লিখতে পারবো, ঠিক আছে? তো প্যারাগ্রাফ রাইটিং, ইউ ক্যান টেক এ স্ক্রিনশট। তারপর হচ্ছে গিয়ে কম্পোজিশন রাইটিং। আমরা কম্পোজিশন রাইটিং ও খুব বড় সাজেশন দেইনি, খুবই প্রিসাইজ, কারণ ইন্টারমিডিয়েটে কম্পোজিশন কিন্তু কখন কোথা থেকে আসে এটা একটু আনপ্রেডিক্টেবল। এই এইচএসসি লেভেলে কিন্তু একটু প্রেডিক্ট দেওয়া যায় যে এগুলো এগুলো আসবে, বাট ইন্টারমিডিয়েট একটু আনপ্রেডিক্টেবল, বাট তাও আমরা অ্যানালাইজ করে ডাটাকে বিশ্লেষণ করে আমরা ছোট্ট একটা প্রিসাইজ সাজেশন রাখার ট্রাই করেছি তোমাদের জন্য। সো আই হোপ দ্যাট you will get common in your exam from this suggestion, so you can also take a screenshot now. তারপর আমরা সামনে এগিয়ে যাই। ওকে, তো কম্পোজিশন রাইটিং। সো আজকে আমরা মডিফায়ার কিছু কনফিউশনাল এন্ড রুলকে আমরা কভার করব, যেগুলো থেকে আমাদের প্রত্যেকবারই প্রতি বছর আমাদের আসলে অনেক বেশি আমরা সমস্যায় পড়ে যাই, সেগুলো আমরা একটু দেখবো। তো মডিফায়ার আসলে আমরা জানি যে একটা শব্দ আরেকটা শব্দকে মডিফাই করে, শব্দ হতে পারে, ফ্রেজ হতে পারে, এমন অনেক কিছু হতে পারে। তো মডিফায়ার যে রুলস গুলো রয়েছে, এই রুলস গুলোর মধ্যে প্রায় বেশিরভাগ রুলস কিন্তু সহজ, যেমন পসেসিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, হ্যাঁ, রিলেটিভ, ক্লোজ প্রনাউন, এই যে বিষয়গুলো যখন পরীক্ষার মধ্যে আসে আমরা কিন্তু খুব সহজে আনসার করতে পারি। বাট যখন pre-modify the noun, post-modify the noun, pre-modify the verb, pre-modify the adjective, pre-modify the like use an infinitive, use an case in apposition, এই সকল বিষয়গুলো যখন চলে আসে তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই কিভাবে আনসারটা করব, কারণ এগুলোর জন্য একটু ক্রিয়েটিভিটি ইউজ করতে হয়, নিজের গ্রামার যে স্কিলটাকে, দক্ষতাটাকে এখানে দেখাতে হয়। তাই আমরা সহজ সহজ রুলসগুলোকে এড়িয়ে যাব, বাট কঠিন যে রুলসগুলো আছে এগুলোকে আজকে একটু কভার করব, যাতে পরীক্ষার আগে তোমাদেরকে অনেক বেশি হেল্প হয়, পরীক্ষায় তোমরা গেলে যাতে খুব ফাস্ট এগুলোকে সলভ করতে পারো, ঠিক আছে? তো we are going to start very soon. Okay, fine. দেখো, এটা হচ্ছে তোমার মডিফায়ারের সবচেয়ে কমন একটা লাইক রুলস, যেটা থেকে আসলে প্রত্যেকটা মডিফায়ারে 2 থেকে 3টা প্রশ্ন এসে থাকে। দেখো, প্রি অর পোস্ট মডিফাই দা নাউন, অথবা ইউজ এন অ্যাডজেক্টিভ টু প্রি অর পোস্ট মডিফাই দা নাউন। যদি এমনটা বলা থাকে আমরা আসলে আনসারটা কিভাবে করব? আচ্ছা, আমরা কিভাবে আনসারটা করবো আমরা এখানে ছোট্ট করে লিখে রেখেছি, তার আগে একটা এক্সাম্পল আমরা লিখে নিই যাতে আমাদের খুব সহজে বুঝতে সুবিধা হয়। যেমন I met a dash pre-modify the noun man. আচ্ছা, ওকে, ফাইন। I met a dash pre-modify the noun. তো যখন pre-modify the noun বলা থাকবে আমাদেরকে প্রথমেই নাউনটাকে খুঁজে বের করতে হবে। নাউনটা আসলে কোথায়? দেখো, pre-modify মানে কি? তুমি পূর্বে বসে মডিফাই করবা, তার মানে তুমি যাকে মডিফাই করতেছো সেই নাউনটা কোথায় থাকবে? পরে। তাহলে এই ড্যাশের পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা কোনটা? এই ম্যান। ফাইন, তো এই ম্যানকে আমি খুঁজে বের করলাম। তাহলে প্রি অর পোস্ট মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যান অ্যাডজেক্টিভ
টু প্রি অর পোস্ট মডিফাই দ্য নাউন বললে নাউনকে কেমন বা কত দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে তাই কি উত্তর। তো তুমি নাউনকে যে প্রশ্ন করবে কি দিয়ে, নাউনকে প্রশ্ন করবে কত দিয়ে এবং কেমন দিয়ে, এই দুটা দিয়ে উত্তর করার পরে যে উত্তরটা চলে আসবে ওইটাই কি হবে আমাদের মেইন আনসার। ঠিক আছে, যেমন আই মেট এ ড্যাশ ম্যান। তো এইখানে দেখো সেম কথাটা কিন্তু বলছে প্রি মডিফাই দা নাউন। তো নাউনটাকে আমরা খুঁজে বের করলাম, নাউন হচ্ছে কি ম্যান। তো তুমি কিভাবে খুঁজে বের করবে যে এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নাউন যাকে মডিফাই করতে বলা হয়েছে। এখানে কি লেখা আছে প্রি মডিফাই দা নাউন। তো প্রি যখন বলছে আমি তাকে আগে বসে মডিফাই করব, তার মানে আমি যাকে মডিফাই করবো সে কোথায় থাকবে পরে। তাহলে এই ম্যানকে আমি এখন প্রশ্ন করবো কি দিয়ে, কত দিয়ে এবং কেমন দিয়ে। এই কত দিয়ে আমরা খুব কম সময় প্রশ্ন করব, সবসময় বেশি প্রশ্ন করবো কাকে দিয়ে, কেমন দিয়ে। কেমন দিয়ে প্রশ্ন করে যদি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর না পাওয়া যায় তখন আমরা কত দিয়ে প্রশ্ন করতে পারি। ফাইন, তো আই মেট এ ম্যান, আমি এই ম্যানকে এখন প্রশ্ন করব আমি কেমন ম্যান দেখেছিলাম বলো তো। আমি বলতে পারি টল ম্যান, অথবা ওয়াইজ ম্যান, অথবা এ থিন ম্যান, অথবা একজন জ্ঞানী ব্যক্তিকে আমি দেখেছিলাম, শিক্ষিত ব্যক্তিকে আমি সাক্ষাৎ করেছিলাম, অথবা আমি সাক্ষাৎ করেছিলাম একজন মোটা লোকের সাথে, অথবা একজন লাইক আমরা ইন্টেলিজেন্ট লোকের সাথে। তো আমি যখন প্রশ্ন করব কেমন মানুষের সাথে আমি দেখা করেছিলাম, তখন যে উত্তরটা আসবে ওইটা আমি এখানে বসাই দিব। তখনই কিন্তু এইটা তোমার লাইক একটা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা হয়ে যাবে এই নাউনটাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি কি আই মেট এ টল ম্যান। ওকে ফাইন, তো আমরা বিষয়টা আবার বুঝবো, যদি প্রি অর পোস্ট মডিফাই দ্য নাউন অথবা ইউজ এন অ্যাডজেক্টিভ টু প্রি অর পোস্ট মডিফাই দ্য নাউন, যদি এমন বলা হয় সেই ক্ষেত্রে আমরা তাকে নাউনটাকে খুঁজে বের করতে হবে। নাউনটাকে খুঁজে বের করে সেই নাউনকে আমরা প্রশ্ন করব কি দিয়ে, কত দিয়ে এবং কেমন দিয়ে। যে উত্তরটা আসবে ওইটা হবে আমাদের মেইন উত্তর। ঠিক আছে ফাইন, আমরা এখন সামনে রো সেটটা আগে যাই। আচ্ছা, যখন মডিফায়ারের মধ্যে তোমার ব্র্যাকেটের মধ্যে এটা লেখা থাকে প্রি অর পোস্ট মডিফাই দ্য ভার্ব, সবচেয়ে কমন তোমরা প্রত্যেকটা প্রশ্নে দেখবা যে প্রি অর পোস্ট মডিফাই দ্য ভার্ব, অথবা ইউজ এন অ্যাডভার্ব টু প্রি অর পোস্ট মডিফাই দ্য ভার্ব। যদি এমনটা বলা থাকে, যদি এমনটা বলা থাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে ভার্বকে খুঁজে বের করতে হবে। ফাইন, যদি ভার্বকে মডিফাই করতে বলা হয় অথবা অ্যাডভার্বকে ব্যবহার করতে বলা হয়, ইউজ এন অ্যাডভার্ব টু প্রি অর পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হলে আমাকে প্রথম খুঁজে বের করতে হবে কাকে, ভার্বকে। ফাইন, ভার্বকে খুঁজে বের করার পর আমি সেই ভার্বকে প্রশ্ন করব কখন দিয়ে, কোথায় দিয়ে এবং হচ্ছে কিভাবে দিয়ে। এই তিনটা দিয়ে প্রশ্ন করলে যদি আমরা কোনো উপযুক্ত উত্তর খুঁজে পাই, ওই উত্তরটা আমরা ড্যাশে বসাই দিব, তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরো রাজু walks post modify the verb. Okay, for going to market. আচ্ছা ওকে ফাইন, দেখো রাজু ওয়ার্কস পোস্ট মডিফাই দ্য ভার্ব। ওকে, তো আমাদের এখানে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমি বলছিলাম যদি পোস্ট মডিফাই বা প্রি মডিফাই ভার্বকে মডিফাই করতে বলা হয়, অথবা অ্যাডভার্বটা বসায়া ভার্বকে মডিফাই করার কথা বলা হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্বটাকে খুঁজে বের করা। আচ্ছা, তো দেখো রাজু ওয়ার্কস ফর গোয়িং টু মার্কেট, এই হচ্ছে মেইন সেন্টেন্সটা। তো এই সেন্টেন্সের মধ্যে আমি ভার্বটা আসলে কোথায় থেকে খুঁজে পাবো, এবং ভার্বটা অনেকগুলো থাকতে পারে, তাহলে কোন ভার্বটা আমরা আসলে সিলেক্ট করবো যে এই ভার্বটাকে আমি মডিফাই করব। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে পোস্ট মডিফাই করতে বলছে নাকি প্রি মডিফাই করতে বলছে। ক্লিয়ার তো? আচ্ছা, তো এখন দেখো এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। যদি পোস্ট মডিফাই দ্য ভার্ব বলে থাকে তাহলে ভার্বটা থাকবে কোথায়, আগে।
ঠিক আছে, আগে হলে আগে ভার্বটা কোনটা আছে বলতো, ওয়াজ। আর যদি প্রি মডিফাই হইতো আমি ভার্বটাকে খুঁজতাম কোথায়, পরে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো আমি ভার্বটাকে যখন খুঁজে পেলাম, এই যে ভার্বটাকে আমি খুঁজে পাইছি, ভার্বটাকে খুঁজে পেয়ে আমি কি করবো বলতো, ভার্বকে কিভাবে কখন কোথায় দিয়ে আমি কি করে প্রশ্ন করব, তাহলে যে উত্তর হবে ওইটি কি হবে আমার অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, তো রাজু ওয়াক্স কিভাবে হাঁটে প্রশ্ন করলাম, তো কত গুরুত্ব উঠে আসতে পারে খেয়াল করো। রাজু হাঁটতে পারে তোমার as slowly, fast, তারপরে তোমার, আচ্ছা যখন আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করছি আমরা দুইটা উত্তর কিন্তু পাইছি। রাজু স্লোলি হাঁটতে পারে এবং ফাস্ট হাঁটতে পারে, গুড। রাজু কখন হাঁটে বলতো, আমরা বলতে পারি তখন, দেন, অথবা অলওয়েজ, সব সময়। ঠিক আছে, আচ্ছা, আবার কোথায় হাঁটে, অন দা রুট। ঠিক আছে, তো আমি এই ভার্বকে যখন প্রশ্ন করলাম দেখো কতগুলো উত্তর চলে আসতেছে, স্লোলি, ফাস্ট, দেন, অলওয়েজ, অন দা রুট। এই সবগুলো কিন্তু কি হতে পারে, আমার উত্তর হতে পারে। বাট যেহেতু আমাকে ফ্রেজ চাইনি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলে নাই, সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সটা বা যে ফ্রেজটা ওইটা আমরা এড়াই যাব। অন দা রুট এটা কিন্তু তোমার একটা ফ্রেজ হয়ে গেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা এই ফ্রেজটাকে এড়াই যাব যেহেতু আমাকে এখানে ফ্রেজ চাই নাই। মাঝে মধ্যে চাইতে পারে যে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা অ্যাডভার্বের যে বিষয়টা আমি একটু পরে বুঝাচ্ছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজের বিষয়টা। ঠিক আছে, আমরা একটু বুঝি আগে এটা, যে যদি পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা প্রি মডিফাই দ্য ভার্ব বলা হয়, সেই ক্ষেত্রে আমি ভার্বটাকে খুঁজে বের করে কিভাবে দিয়ে প্রশ্ন করব, কখন দিয়ে প্রশ্ন করব, কোথায় দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা আসবে ওটাই কি আমার উত্তর। ঠিক আছে, ফাইন। আর একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাইনি, তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরো তামিম ড্যাশ তামিম pre-modify the verb. আচ্ছা ফাইন, দেখো তামিম কল টু মি, এই বাক্যে আমাকে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, তো আমি বলছি ভার্বকে যদি মডিফাই করতে বলা হয়, আমি সবসময় আমাকে কি লাগবে বলতো, আমার একটা অ্যাডভার্ব লাগবে। এই অ্যাডভার্বটাকে আমি যদি খুঁজে পেতে চাই, আমাকে ভার্বটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। ওকে ফাইন, তো প্রি মডিফাই দ্য ভার্ব, আমার এখন কাজ হচ্ছে এই ভার্বটাকে খুঁজে বের করা। গুড, তো ভার্বটা দেখো তো, যদি প্রি মডিফাই বলছে তাহলে ভার্বটা থাকবে কোথায়, পরে। একটা শর্টকাট বলে দিই, পোস্ট মডিফাই হলে ভার্বটা খুঁজবো আমরা আগে, আর প্রি বললে ভার্বটাকে আমরা কোথায় খুঁজবো, পরে। তো এই বাক্যে ভার্বটা কোথায় আছে বলো, এই যে কল্ড। ঠিক আছে, এই যে কল্ড হচ্ছে আমার এখানে কি ভার্ব। তো এই ভার্বকে আমি প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করবো বলতো, কিভাবে, কখন, কোথায়। এই তিনটা দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা আমি পাবো, সেই উত্তরটা কি হবে আমার অ্যাডভার্ব। আবার এই উত্তরটা আমার ড্যাশে বসে যাবে। গুড, আমরা প্রশ্ন করে দেখি। তামিম কল্ড মি, তামিম আমাকে ডাকলো, ফাইন। কিভাবে ডাকলো, ধরো লাউডলি, তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেছি। আমাকে সে কিভাবে ডাকলো বলতো, ধীরে ধীরে ডাকলো, তাহলে কি হবে বলতো, স্লোলি। আমাকে সে হঠাৎ ডাকলো, তাহলে কি হবে, সাডেনলি। আচ্ছা গুড, এখন এই তিনটার যে কোনো একটাকে আমরা এখানে বসে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আনসারটা কি হবে, হয়ে যাবে। আবার ঠিক একইভাবে আমি যদি কখন দিয়ে প্রশ্ন করতে পারি, কোথায় দিয়ে প্রশ্ন করতে পারি। তামিম আমাকে ডাকলো, কখন ডাকলো, তখন, তো দেন। ঠিক আছে, তো কোথায় ডাকলো বলতো, সে আমাকে কোথায় রাখলো, এট হোম। তো আমি এখানে যদি এভাবে প্রশ্ন করার পরে যে উত্তরটা আসবে ওইটা যদি আমি বসে দিই, তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে এবং আমার উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে ভার্বকে যদি মডিফাই করতে বলা হয় অথবা যদি একটা অ্যাডভার্বকে বসাতে বলা হয়, সেক্ষেত্রে প্রসেসটা হচ্ছে গিয়ে সেই ভার্বটাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে এই তিনটা দিয়ে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। ঠিক আছে, ফাইন, ওকে, আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো। আচ্ছা, যদি একটা বিষয় তোমরা খেয়াল করো, একবার দুইটা বিষয়কে মডিফাই করে, এক হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর এক হচ্ছে তোমার ভার্ব। ভার্বকে মডিফাই করে তোমার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে বলো তো? অ্যাডভার্ব। তো একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে ভার্বকে যে মডিফাই করতেছে, কে মডিফাই করতেছে? অ্যাডভার্ব মডিফাই করতেছে। সেক্ষেত্রে আমরা ভার্বকে প্রশ্ন করি, কিভাবে প্রশ্ন করি বলো তো? কখন, কিভাবে, কোথায়। এই তিনটা প্রশ্ন করার পরে অনেকগুলো উত্তর আসতে পারে, সবগুলো উত্তরে একটা বসে দিলে কি হয়ে যাবে? একটা অ্যাডভার্ব হয়ে যাবে। বাট যখন এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, দেখো যখন এই যখন তোমার অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে বলা হবে, আমরা তো বুঝতে পারতেছি কি বসবে, একটা অ্যাডভার্ব বসবে, কারণ অ্যাডজেক্টিভ কে কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে। সেই ক্ষেত্রে আমরা আহামরি অনেক বেশি অ্যাডভার্ব খুঁজে পাবো না অ্যাডজেক্টিভ কে মডিফাই করার জন্য, তবে একটা কমন অ্যাডভার্ব রয়েছে যে অ্যাডভার্বটা দিয়ে আমরা অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারি। সেটা কি বলতো? ভ্যারি। ঠিক আছে? তো যখন তোমার প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলবে, তখন আমরা ভেরি বসে উত্তরটি করে দিব। এই ক্ষেত্রে 80% ক্ষেত্রে উত্তরটা মানে কি সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট 90% ক্ষেত্রে সঠিক হয়, বাট 10% ক্ষেত্রে একটু ইনপ্রিপেয়ার্ড হয়ে যায়, এপ্রিপেয়ার্ড ওইরকম থাকে না। বাট 80% ক্ষেত্রে যদি আমরা ভেরি বসাই দিই, উত্তরটা কি হয়ে যাবে? কারেক্ট হয়ে যাবে। আমরা একটা एग्जांपल দেখি, ঠিক আছে? ধরো আই ওয়াজ ড্যাশ হ্যাপি। আচ্ছা, এখন ধরো এই হ্যাপি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভটা। আমাকে এখানে ধরো ড্যাশে বলে দিল, আমাকে এখানে ড্যাশে বলে দিল যে প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ। তাহলে আমি তো জানি অ্যাডজেক্টিভ কে মডিফাই করবে? ভেরি। তো সরি, এই অ্যাডজেক্টিভ কে মডিফাই করবে? অ্যাডভার্ব। তো সেই ক্ষেত্রে আমি তো অনেক অ্যাডভার্ব নিয়ে আসতে পারি, বাট শর্টকাট একটা উপায় কি, আমি যদি জাস্ট ভেরি বসাই দিই, সেই ক্ষেত্রে উত্তরটা হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, একটু কথা বলে নেই, আমাদের মডিফায়ারের মধ্যে যখন বলে ইউজ অ্যান ইনফিনিটিভ, এই প্রশ্নটা প্রত্যেকটা মডিফায়ারের কোশ্চেনের মধ্যে থাকে কিন্তু, ইউজ অ্যান ইনফিনিটিভ। ঠিক আছে? আচ্ছা, তো এইটা আমরা কিভাবে বসাবো? যখন বলে ইউজ অ্যান ইনফিনিটিভ, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভকে কিভাবে খুঁজে বের করব? প্রথমে বুঝে নিই ইনফিনিটিভ মানে কি। ইনফিনিটিভ হচ্ছে তোমার টু প্লাস ভার্ব ওয়ান। যেমন টু গো একটা ইনফিনিটিভ, টু সি একটা ইনফিনিটিভ, টু ইট, টু প্লে, এগুলা কি? ইনফিনিটিভ। এখন তুমি তো বুঝতে পারতেছো যে ইনফিনিটিভ চাইছে মানে এখানে কি বসবে? একটা ইনফিনিটিভ বসবে। টু বসাবো, আমি ভার্ব বসাবো। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না যে কোন ভার্বটা বসাবে। সে জানে এখানে ভার্ব বসবে, টু এর পরে কি বসবে? ভার্ব বসবে, ভার্ব বসে কি হবে? ইনফিনিটিভ হবে। বাট সে কোন বিষয়ে স্ট্রাগল করে? সে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটাকে খুঁজে পায় না। তো কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা খুঁজতে হয়, ওইটা আমি একটু আলোচনা করবো এখন। দেখো, ধরো আগে আমি একটু পড়ে নিই, তোমাদেরকে বোঝাই নিই। যখন ইউজ এন ইনফিনিটিভ, যখন ইউজ এন ইনফিনিটিভ টু প্রি অর পোস্ট মডিফাই দ্য ভার্ব বলবে, তখন ভার্বটিকে খুঁজে বের করতে হবে। ইনফিনিটিভ সবচেয়ে বেশি কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। আর যদি আমাকে বলে দেই যে ইউজ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ ব্যবহার করো টু প্রি অর পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য তুমি একটা ইনফিনিটিভ ব্যবহার করো। তো ভার্বকে যদি মডিফাই করার জন্য আমি ইনফিনিটিভ ব্যবহার করতে চাই, তাহলে যাকে মডিফাই করব তাকে খুঁজে বের করতে হবে। আমি কাকে মডিফাই করব? ভার্বকে। গুড। আমি কি দিয়ে মডিফাই করব? টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে। কারণ আমাকে তো বলছে ইনফিনিটিভ ইউজ করো, বাট মডিফাই করো কাকে? ভার্বকে। বুঝা গেল? সেই ক্ষেত্রে আমি কি করব? এই ভার্বকে প্রশ্ন করব কেন দিয়ে, কিসের জন্য দিয়ে। এই দুইটা দিয়ে যদি প্রশ্ন করি, প্রশ্ন করার পরে যে উত্তরটা বেরিয়ে আসবে ওইটাই হবে তোমার ইনফিনিটিভের ভার্ব ওয়ান। বুঝা গেল? আমি আবার একটু ক্লিয়ার করতেছি, তারপরে एग्जांपल দিব যাতে তোমরা খুব ভালো বুঝতে পারো। যখন আমাকে বলবে ইনফিনিটিভ ব্যবহার করার জন্য, কোনো ভার্বকে মডিফাই করার জন্য,
সেই ক্ষেত্রে আমি তো জানি ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের 1। কথা কি ক্লিয়ার? আচ্ছা, কিন্তু আমরা কোনটাতে ফেস করি প্রবলেম? আমি 2 দিতে পারি ঠিকই, বাট ভার্ব 1 কোনটা বসবে? হাজার হাজার ভার্ব আছে, কোন ভার্বটা বসবে আমি বুঝতে পারতেছি না। সেই ক্ষেত্রে ওই ভার্বটাকে বসানোর জন্য আমাকে যেই ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে ওই ভার্বটাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ওই ভার্বকে খুঁজে বের করে আমি কেন দিয়ে প্রশ্ন করব এবং কিসের জন্য দিয়ে প্রশ্ন করব, এই দুইটা দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা আসবে ওইটা কি হবে? আমার ইনফিনিটিভে ভার্ব 1। একটু ক্লিয়ার করি, খেয়াল করে ধরো। আই I went to দিয়েছে ঢাকা। ফাইন, বলছে যে post modify the verb with an infinitive. Okay, fine. স্টুডেন্টস একটু খেয়াল করি আমরা, আমি এখন এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করব, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ। আমি জানি যে এখানে কি বসবে? 2 বসবে প্লাস ভার্বের 1 বসবে। আমি কিভাবে জানি? কারণ আমি তো জানি ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্ব 1, বাট আমাকে বুঝতে হবে এই ভার্বটা আমি কিভাবে বসাবো, এপ্রোপ্রিয়েট ভার্বটা খোঁজার আসলে উপায়টা আসলে কি। ঠিক আছে, গুড। তো আমরা এই এপ্রোপ্রিয়েট ভার্বটাকে খোঁজার জন্য আমরা যে ভার্বটাকে মডিফাই করতে বলা হয়েছে ওই ভার্বটাকে খুঁজে বের করব। তো দেখি আমরা কোন ভার্বটাকে মডিফাই করতে বলা হয়েছে। পোস্ট মডিফাই দা ভার্ব। গুড, পোস্ট মডিফাই করতে বলছে। আমি কিন্তু প্রথমেই বলছি পোস্ট মডিফাই যখন করতে মানে বলবে তখন আমরা ভার্বটাকে খুঁজবো আগে, প্রি মডিফাই করতে বললে ভার্বটাকে আমরা কোথায় খুঁজবো? পরে। গুড। তো দেখো এখানে তোমার ভার্ব হচ্ছে না ওয়েন্ট, WENT, ওয়েন্ট। এই ড্যাশের আগে যদি আমি ভার্বটাকে খুঁজবো, এই আগে দেখো আই ওয়েন্ট টু ঢাকা, এর মধ্যে কিন্তু ওয়েন্ট ছাড়া আর কোনো ভার্ব নাই, আমি ওয়েন্ট কে পাইছি। গুড। এই ওয়েন্ট কে আমি এখন প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব দেখো তো? কেন দিয়ে, কিসের জন্য দিয়ে। ঠিক আছে, ফাইন, কেন দিয়ে প্রশ্ন করব এবং অথবা কিসের জন্য দিয়ে প্রশ্ন করব। দেখো আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। কেন? কেন গিয়েছিলাম? গুড। এই কেনার জন্য তুমি এখানে যে ভার্বটা ইউজ করবা ওইটা হলো কি আমার উত্তর। ধরো আমি ঢাকা গিয়েছিলাম খেলতে, তাহলে টু কি হবে বলতো? টু প্লে। আমি ঢাকা গিয়েছিলাম আমার বন্ধুর সাথে দেখা করতে, তাহলে টু মিট মাই ফ্রেন্ড। আমি ঢাকা গিয়েছিলাম বাজার করতে, তো টু ডু মার্কেটিং, টু বাই সামথিং। আমি ঢাকা গিয়েছিলাম চাকরি খুঁজতে, টু সার্চ এ জব। তো তুমি কোন ভার্বটা দিবা? প্রশ্ন করে তো আমরা অনেকগুলো ভার্ব পাইতেছি, তাই না? এর মধ্যে এই হাজার হাজার ভার্বের মধ্যে এপ্রোপ্রিয়েট ভার্ব কোনটা? তুমি হচ্ছে গিয়ে যখন এই কন্টেক্সটটা পড়বা, মূল প্যাসেজটা পড়বা, ওই প্যাসেজটাতে বুঝবা আসলে সে ঢাকা কেন গেছে। তুমি তো আইডিয়া বা বাগি পিছিয়ে পড়ে তখন ওই এপ্রোপ্রিয়েট ভার্বটাকে দিয়ে দিবা। আর খোঁজার সবচেয়ে মানে ইজিও কোনটা বলতো? ভার্বটাকে আমরা কেন দিয়ে এবং কিসের জন্য দিয়ে কি করব? প্রশ্ন করব। ঠিক আছে, ওকে ফাইন। তো তোমরা কে কে আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, আমার কথা কি ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে জানাও। আর এই ইনফিনিটিভের এই বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু ইনফর্ম করো, ফার্স্ট ইনফর্ম করো, আমি চেক করতেছি। তোমরা ইনফিনিটিভের এই অংশটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও কমেন্ট করে। ঠিক আছে, ফাইন। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে একটু সামনে এগিয়ে যাচ্ছি। ওকে,
আচ্ছা, এইটা হচ্ছে তোমার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা মডিফায়ার একটা অংশ, যেটা পরীক্ষায় আসে, আমরা দেখি, প্রতিনিয়ত দেখি, ঠিক আছে। ওইটা কি বলতো, ব্র্যাকেটের মধ্যে দেয়া থাকে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশন টু পোস্ট মডিফাই দা নাউন, দুইটা কিন্তু একই বিষয়, ঠিক আছে। অথবা ইউজ অ্যান অ্যাপোজিশন, এমনও থাকতে পারে। যদি এমন থাকে, আমরা আসলে কি ইউজ করব একটু বুঝে নেই, ঠিক আছে। ধরো আগে আমরা বুঝি অ্যাপোজিশন মানেটা আসলে কি, আমরা একটু বুঝে নিই আমরা, ঠিক আছে। ওকে, আমি লিখলাম যে তামিম, আচ্ছা, ডক্টর ইউনুস, গুড। আমি লিখলাম যে লায়নেল মেসি, আচ্ছা, ওকে ফাইন। এই যে নামগুলো থাকবে, কিছু ব্যক্তির নাম থাকবে বা একটা ব্যক্তির নাম দিয়ে দেবে, তোমাকে কি করতে হবে জানো, এই ব্যক্তি সম্পর্কে এখানে একটা তথ্য ইউজ করতে হবে, অতিরিক্ত তথ্য। এমন একটা কিছু লিখতে হবে এই দেশের মধ্যে। কখন লিখতে হবে, যখন ইউজ এন অ্যাপোজিটিভ অথবা ইউজ এন অ্যাপোজিশন টু পোস্ট মডিফাই দা নাউন, যখন এই লেখাটা থাকবে তখন তোমার বুঝতে হবে এখানে যে নাউনটা উল্লেখ আছে ওই নাউন সম্পর্কে আমি একটা এডিশনাল তথ্য দিব। অতিরিক্ত কি দেবো বলতো, তথ্য দিব। গুড। তো অতিরিক্ত তথ্য যদি আমি দিতে চাই, সেই ক্ষেত্রে একটু তোমরা বোঝার চেষ্টা করো। এই ব্যক্তি সম্পর্কে আমি যে তথ্যটা দিব, আমি তো অনেক দিতে পারি। ডক্টর ইউনুস, হি ইজ এ গুড ম্যান, হি ইজ দ্য কারেন্ট লাইক প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তাই না? ওকে, তো এই ক্ষেত্রে খেয়াল করো, তোমাকে যেটা মেনটেন করতে হবে, এখানে কোনো ভার্ব ইউজ করা যাবে না, ফ্রেজ ইউজ করতে হবে। কেজ ইন পজিশন মানে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ কি, ওগুলো নিয়ে যদি আজকে বিস্তর আলোচনা করি তাহলে কিন্তু কাজটা অনেক বড় হয়ে যাবে। বাট তোমাদের একটা শর্টকাট মেথড আমি শিখে দিচ্ছি। তোমরা যদি এরকম কেজ ইন পজিশন দেখো, তাহলে শর্টকাট মেথডটা ইউজ করে তোমরা কি করবে বলতো, আনসার করে ফেলবা। শর্টকাট মেথডটা কি বলতো, এটা আর্টিকেল দিবা, আর্টিকেল দিয়ে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবা, এবং চাইলে তোমরা এক্সটেনশন দিতে পারো। আর্টিকেল তুমি জানো কি, আর্টিকেল কি বলতো, এ এন দা, তুমি এটাকে ইউজ করবা। আর অ্যাডজেক্টিভ তো তুমি জানোই কি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে তোমার একটা গুণ দিবা। যেমন তামিম কে, একজন ক্রিকেটার না, তো তুমি কি দিবা, এ গুড ক্রিকেটার, এক্সটেনশন দিয়ে দিবা, ঠিক আছে। ডক্টর ইউনুস কে, একজন কি বলতো, নোবেল প্রাইজ উইনার, তাই না? তাহলে দেখো এ নোবেল প্রাইজ উইনার, এক্সটেনশন, গুড। লায়নেল মেসি কে বলতো, এ ফেমাস ফুটবল প্লেয়ার। তো এই এগুলোকে আরো সুন্দর করে অ্যাডভান্সড হতে লেখা যায়। বাট তোমার তো কি দরকার, মার্ক দরকার পরীক্ষার মধ্যে, এটা অ্যাডভান্সড হইলো নাকি এত অ্যাডভান্সড হবে না, ওইটা ইম্পর্টেন্ট না, মার্কটা গ্যাদার করতে পারলে হইলো। তো সেই ক্ষেত্রে তুমি কেস ইন পজিশন চাইলে এই যে সিম্পল একটা রুলস আছে এটাকে মেনটেন করবা, জাস্ট আর্টিকেল বসাইয়া ওই ওই ব্যক্তি সম্পর্কে একটা তথ্য দেয়া দিবা। এখন ধরো এমন এক ব্যক্তির নাম এখানে দিয়ে দিল যে ব্যক্তি সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই, ধারণা নাই, সেক্ষেত্রে তুমি কিভাবে দিবা অ্যাডজেক্টিভটা, গুণটা তুমি কি দিবা ওই ব্যক্তি সম্পর্কে, তুমি গুণটা দিবা পুরো প্যাসেজটা পড়ার পরে একটা ওভারভিউ তুমি জানতে পারো ওই ব্যক্তি সম্পর্কে। ধরো মিস্টার জ্যাক সম্পর্কে বলতেছে, তো পরে তুমি বুঝতে পারলা মিস্টার জ্যাক অনেক দানবীর ব্যক্তি, ঠিক আছে। তো তুমি পরে দেয়া দিলা যে মিস্টার জ্যাক এ কাইন্ড ম্যান, ফাইন। তো প্যাসেজটা পড়ার পরে একটা ওভারভিউ তুমি তথ্য জানতে পারবা, ঠিকই, গুড। সামনে আগে যাচ্ছি। তো আমাদের হচ্ছে তোমার এই পর্যন্ত মডিফায়ারের যে কিছু ক্রিটিক্যাল রুলস ছিল ওইগুলো আমরা আলোচনা করে ফেলছি, বুঝতে পারছো? তো আর্টিকেল হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু রুলস রয়েছে যেগুলোতে আমি ক্লিয়ার করবো কখন এ বসবে, কখন এন বসবে, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে মানে এ এন দা কোথায় বসবে, এ এন কোথায় বসবে, এবং কিছু ইম্পর্টেন্ট রুল এখানে তোমার রয়েছে যেগুলো থেকে প্রতি বছর সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর্টিকেলে, এই রুলগুলো থেকে ঘুরে ফিরে আসে। বাট এখন আমি তোমাদেরকে আর্টিকেলটা আপাতত আজকে করাচ্ছি না, এটা আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করব, আর সাথে আরো দুই একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের একটা ক্লাস নিবে তামিজ ভাইয়া, আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে, এবং এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের যেহেতু ইংরেজি পরীক্ষা, তোমরা চাইলে ক্লাসটাকে আবার স্কিপ করতে পারো, বাট যাদের
নেক্সট পরীক্ষা আইসিটি, আমি যতটুকু জানি সিটি কলেজ পুরো কলেজের মনে হয় যে পরবর্তী পরীক্ষা আইসিটি, গেস্ট ফিল্ড দেবে কিনা আমি ঠিক জানি না। তো যাদের এই পরবর্তী পরীক্ষা আইসিটি, তোমাদের জন্য ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে, এবং হচ্ছে আমাদের তামিল ভাই খুব ভালো করে তোমাদেরকে বোঝাবে। তো এই ক্লাসটা শেষ হওয়ার পর ওই ক্লাসটা শুরু হয়ে যাবে। তো সে অবধি তোমরা একটু একটা ব্রেক নিয়ে নাও, ব্রেক এর পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো আর আগামী কালে আমরা আরেকটা ক্লাস নিব ইংরেজিতে, ইংরেজি যেটাতে আমরা আর্টিকেল আলোচনা করবো, কিছু ট্রিক আলোচনা করবো, টিপস আলোচনা করবো, এবং আরো কিছু গ্রামার বিষয় নিয়ে আসবো, ঠিক আছে? ওকে ফাইন, কিপ রিডিং, বাই।